নমস্কার, আমি বোধিসত্ত্ব। সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে আমি হাজির। আজকের আলোচনা কিন্তু একটি বিশেষ কোম্পানিকে নিয়ে, তার শেয়ারকে নিয়ে। সেটি অত্যন্ত সুপরিচিত কোম্পানি, বহু মানুষের প্রিয় কোম্পানি, বহু মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা কিনে রেখেছেন, রিটেল ইনভেস্টররা এই কোম্পানিটাকে নিয়ে উচ্ছ্বসিত, কিন্তু বুঝতে পারেন না যে প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে আইটিসির শেয়ারের দাম বাড়ে না কেন? আইটিসি কি আন্ডার ভ্যালুড স্টক? আইটিসির কি মাল্টিব্যাগার স্টক হওয়ার কোনো সুযোগ রয়েছে অদূর ভবিষ্যতে? আইটিসিতে কি সমস্যা রয়েছে যার ফলে আইটিসি একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে শুধু ঘোরাফেরা করছে? আসুন আজকের বেশ কিছুটা সময় নিয়ে আমরা আইটিসি কি নিয়ে আলোচনা করব, দেখব তার শক্তি এবং দুর্বলতাগুলো কোথায়, যার ফলে আইটিসি সেই নির্দিষ্ট গণ্ডির বাইরে বেরোতে পারছে না। দেখুন, আইটিসি একটি 2,55,000 কোটি টাকার কোম্পানি, এবং আইটিসি কিন্তু আজ থেকে 25 বছর আগে 2,55,000 কোটি টাকার কোম্পানি ছিল না। সেই সময়ও আইটিসি বেশ একটা বড় কোম্পানি ছিল, কিন্তু সেই সময় এবং আজকের মধ্যে একটি বড় সময় বয়ে গেছে, একটি গ্যাপ তৈরি হয়েছে, এবং আইটিসি একটি এফএমসিজি বা ফাস্ট মুভিং কনজিউমার জায়ান্টস এ পরিণত হয়েছে। তাহলে 1996 সালের 1 জুলাই, বা সরি, আমি 1 মের কথাই ধরি। 1996 সালের 1 মে, মানে আজ থেকে মোটামুটি ঠিক 25 বছর আগে, আইটিসির দামটা একটু জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে। আইটিসির দাম সেই সময় ছিল 3 টাকা 86 পয়সা। 2001 সালে, মানে আজ থেকে ঠিক 20 বছর আগে, আইটিসির দাম ছিল 11 টাকা 57 পয়সা। 2011 সাল, অর্থাৎ ঠিক 10 বছর আগে, আইটিসির যে দাম ছিল 106 টাকা 47 পয়সা। তার মানে গত 25 বছরে আইটিসির দাম কিছু না হলেও অন্তত 50 গুণের ওপর বৃদ্ধি পেয়েছে। কিছু না হলেও অন্তত 50 গুণ আইটিসির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। আমি বোনাস শেয়ার, স্টক স্প্লিট বা ডিভিডেন্ডের কথা আমি বাদই দিচ্ছি, সেগুলো তো আরও অ্যাডিশনাল পাওনা। তাহলে দেখুন, সমস্যাটা 1996 থেকে 2001 নয়, সেই সময় 33 গুণ, মানে 1996 থেকে 2011, এই 15 বছরে আইটিসি বেড়েছে 33 গুণ। কিন্তু তারপরেই সমস্যাটা শুরু হয়েছে 2011 থেকে 2021 অবধি আইটিসি মাত্র দ্বিগুণ হয়েছে। আপনারা একটু অবাক হয়ে ভাবছেন যে আইটিসি দ্বিগুণ হয়েছে 10 বছরেতে, অস্বাভাবিক কি রয়েছে? ফিক্সড ডিপোজিটেও তো দ্বিগুণ হয় 10 বছরে। এইখানেই হচ্ছে মজা, যে আমরা যে কোনো শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা শেয়ার থেকে ফিক্সড ডিপোজিটের রিটার্ন চাই না। আমরা চাই অনেক 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 বেশি রিটার্ন, এবং যেহেতু এটা ভালো কোম্পানি, আমাদের প্রত্যাশা রয়েছে যে এই কোম্পানি থেকে আমাদের অনেক বেশি রিটার্ন পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা পাইনি। অর্থাৎ ফিক্সড ডিপোজিট রিটার্ন আমরা চাই না। তুলনা করুন সেন্সেক্সের সঙ্গে গত 10 বছরের রিটার্ন। গত 10 বছরের সেন্সেক্স 11% রিটার্ন দিয়েছে, সেখানে আইটিসি ঠিক ফিক্সড ডিপোজিট যা দেয় তাই 5.12% রিটার্ন দিয়েছে। অর্থাৎ সেন্সেক্স আইটিসির দ্বিগুণ রিটার্ন দিয়েছে। মানে সেন্সেক্স এই কয়েক বছরে, 10 বছরে যেখানে 4 গুণ হয়েছে, সেখানে আইটিসি মাত্র দ্বিগুণ হয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটার কথা এর আগে আমি যখন ইএসজি ফান্ডস বা সারিয়া বিজ বা এথিক্যাল ফান্ডসের আলোচনা করেছিলাম আমার আরেকটি ভিডিওতে, সেখানে আমি বলেছিলাম যে 2016 থেকে পৃথিবীর সমস্ত বড় বড় ফান্ড ম্যানেজাররা তারা ইএসজি কমপ্লায়েন্সের দিকে এগোচ্ছেন। অর্থাৎ সেই সব কোম্পানিতে বিনিয়োগ কেবলমাত্র তারা করছেন যেগুলো এনভায়রনমেন্টের কথা মাথায় রাখে, অর্থাৎ দূষণ ছড়ায় না, যার সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, যার কর্পোরেট গভর্নেন্স দুরন্ত। এই ক্ষেত্রে আইটিসির কর্পোরেট গভর্নেন্স এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠার জায়গা নেই। যে জায়গাটা সমস্যা হচ্ছে, যে আইটিসির
একটি এফএমসিজি কোম্পানি হলেও তার মেজর রেভিনিউ আসে কিন্তু তার সিগারেট প্রোডাকশন থেকে। অর্থাৎ আইটিসি, এর আগে আমি বলেছি যে আইটিসির নিজস্ব অনেকগুলো ব্যবসা রয়েছে। আইটিসি শুরু করেছিল ইম্পেরিয়াল টোব্যাকো কোম্পানি হিসাবে স্বাধীনতা পূর্ব সময়ে, সেখান থেকে সেটার নাম পরিবর্তিত হয়ে হয় ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি, কিন্তু সেটা প্রাইমারিলি ছিল একটি সিগারেট প্রডিউসিং কোম্পানি। সেখান থেকে আইটি দেবেশ্বর, তিনি একজন মানে যখন তিনি এমডি ছিলেন এই কোম্পানিটার, তিনি মনে বুঝতে পারেন যে কেবলমাত্র সিগারেট ব্যবসার ওপর নির্ভর করে আইটিসি পথ চলতে পারবে না। সেই জন্য তিনি আস্তে আস্তে তার ব্যবসাটাকে ডাইভার্সিফাই করতে শুরু করেন। অর্থাৎ আইটিসি তখন বিভিন্ন নতুন ধরনের ব্যবসা তুলে নেয়। এখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আইটিসির মেজর হোল্ডিং রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির হাতে, প্রায় 24% কাছাকাছি তার হোল্ডিং। এটা মাথায় রাখতে হবে, যেটা সারা বিশ্বে বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন না কেন। এইবার আইটিসির বিভিন্ন ব্যবসাগুলোর ক্ষেত্রে আসি। আইটিসি কোন কোন ব্যবসাতে নিজেদের ছড়িয়ে দিয়েছে? প্রথম হচ্ছে আইটিসি হোটেলস। আইটিসি হোটেলস সারা ভারতবর্ষে বিখ্যাত। ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বিলাসবহুল হোটেলসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আইটিসি হোটেলস। শুধু আইটিসি হোটেল একটা তাদের ব্যবসা, যদিও তাদের রেভিনিউ অত্যন্ত কম আসে আইটিসি হোটেলস থেকে। মাথায় রাখতে হবে আইটিসি কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় কৃষি পণ্য কোম্পানি। অর্থাৎ যারা কৃষি উৎপন্ন করে এবং সেই কৃষি পণ্য বিভিন্ন তার কাস্টমারসদের হোক বা এন্ড কাস্টমারসদের হোক বা ইন্টারমিডিয়েট কাস্টমারসদের হোক, তাদের জন্য কিন্তু তারা প্রডিউস করে এগ্রি প্রোডাক্টস অর্থাৎ কৃষি পণ্য। তাহলে আইটিসির আরেকটি ব্যবসা, আমরা তিনটি ব্যবসা জানলাম। একটি সিগারেট ব্যবসা, যেটা তাদের মেজর রেভিনিউ আনে, মানে অর্থাৎ প্রায় এখন 39% রেভিনিউ জেনারেটেড হয় সিগারেট ব্যবসা থেকে। 2 নম্বর হচ্ছে হোটেল ব্যবসা, 3 নম্বর হচ্ছে এগ্রি বিজনেস, 4 নম্বর হচ্ছে আপনাদের পেপার বোর্ডস এবং প্যাকেজিং। কিন্তু এটাও বুঝতে হবে যে এটাও খুব সুবিশাল একটা ব্যবসা নয়। যেটা নিয়ে আইটিসি সবচেয়ে বেশি আশাবাদী সেটা হচ্ছে তার এফএমসিজি অ্যান্ড আদার্স সেগমেন্ট বা আদার পিলার বলতে পারেন। এই এফএমসিজি আইটিসির গত 5 বছরে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে। এবং সমস্যাটা যে জায়গাটা সেটা আমি একটু পরে আসছি। আপাতত মোটামুটি আমাদের জানা হলো যে আইটিসির মোটামুটি 5টা বিজনেস সেগমেন্ট রয়েছে। এই মুহূর্তে আইটিসি বড় ক্ষতিতে চলছে পেপার বোর্ডস এবং প্যাকেজিং। এই মহামারী চলাকালীন গত 2 বছর আইটিসির এখান থেকে রেভিনিউ কিন্তু মারাত্মক কিছু আসেনি। একই সমস্যায় রয়েছে আইটিসি হোটেলস। কোভিড এর এই সমস্যা বা এই মহামারীর এই সমস্যার জন্য আইটিসির হোটেল ব্যবসাও ভীষণ মার খেয়েছে। তাহলে তার যে ব্যবসাটা এবং সিগারেট ব্যবসার রেভিনিউ এবং প্রফিটেবিলিটি গত বছরের কোয়ার্টারের তুলনায় কমেছে। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে আইটিসির মেজর ভরসা কিন্তু এখন তার এফএমসিজি সেগমেন্টের গ্রোথের ওপর বা বৃদ্ধির ওপর। আরেকটা জিনিস যেটা সবসময় আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে আইটিসির সিগারেট সেগমেন্ট তার টোটাল 40% তার মার্কেট, মানে তার অন্যান্য ব্যবসার ক্ষেত্রে মানে তার অংশ, মেজরিটি অংশ তার সিগারেট দখল করে রাখলেও তার মেজর রেভিনিউটা কিন্তু 80 সিগারেট থেকে সেটা 40% বা 39% নয়, সেটা হচ্ছে 80%। অর্থাৎ আইটিসির অধিকাংশ প্রফিট আসছে কিন্তু সিগারেট সেকশন থেকে। এই জায়গাটাই হচ্ছে সমস্যা যে ইএসজি ফান্ডসগুলো রয়েছে, ভারতীয় যে মিউচুয়াল ফান্ডসগুলো রয়েছে বা বিদেশি যে মিউচুয়াল ফান্ডসগুলো রয়েছে, সেগুলো আইটিসিকে ছুঁতে চাইছে না। কারণ আইটিসি যে সিগারেট ব্যবসা সেটা কিন্তু প্রকৃতি এবং বা এনভায়রনমেন্ট এবং মানুষের জন্য কিন্তু ক্ষতিকারক। সেই জন্য ফান্ড ম্যানেজাররা আইটিসিতে হাত দিতে চাইছে না, যে কারণে আইটিসি শেয়ারের ডিমান্ড কিন্তু মিউচুয়াল ফান্ডস কোম্পানি বা মিউচুয়াল ফান্ডস হাউসের মধ্যে নেই। এই কারণে কিন্তু এটা কিন্তু একটা প্রধান কারণ, যে কারণে আইটিসির দামে কিন্তু কোনো হেরফের হচ্ছে না বেশ কয়েক মাস ধরে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর তো অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আইটিসি যতক্ষণ আইটিসির মেন রেভিনিউ, যেহেতু সিগারেট কোম্পানি তারা মেন রেভিনিউ এবং মেন প্রফিটেবিলিটিটা আনে, সুতরাং
অন্যান্য তার ছোট ছোট ব্যবসাগুলো কিন্তু এই সিগারেট ব্যবসার আন্ডারে ঢেকে গেছে। সুতরাং আইটিসিকে যদি সত্যি সত্যি মানে বিনিয়োগকারীদের কথা ভাবতে হয়, কোনো না কোনো সময় আইটিসিকে কিন্তু একটা ডিমার্জারের কথা ভাবতে হবে, অর্থাৎ সিগারেট বিজনেস থেকে বাকি বিজনেসগুলোকে আলাদা করতেই হবে, নইলে কিন্তু আইটিসির প্রতি আকর্ষণ কখনোই বিনিয়োগকারীদের মাথায় মানে মনে আসবে না। এই ক্ষেত্রে একটা প্রশ্ন সবসময় মানে ওঠে, সেটা হচ্ছে মানে যেটা একটা টেকনিক্যাল টার্ম রয়েছে, সেটা হচ্ছে কংগ্লোমারেট ডিসকাউন্ট। অর্থাৎ মানুষ কংগ্লোমারেট হিসাবে একটা কোম্পানির অনেকগুলো ব্যবসা রয়েছে, তার প্রতি যতটা না আকর্ষিত হয়, একটি কোম্পানি যদি বিভিন্ন ব্যবসায় ভেঙে যায় তাহলে বিনিয়োগকারীরা তাতে ভ্যালু আনলকিং করার সুযোগ পান এবং সেই জন্য সেই টুকরো টুকরো কোম্পানিগুলোর দিকে অনেক বেশি আকর্ষিত হন। একই কথা হয়তো সাজে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রেও, যে ক্ষেত্রে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের লো বিটা স্টক, আইটিসিও লো বিটা স্টক। সুতরাং আইটিসি যদি কোনোভাবে সামনে 6-7 মাসের মধ্যে ডিমার্জারের কথা ভাবে, অর্থাৎ সিগারেট বিজনেসকে অন্যান্য সেগমেন্ট থেকে আলাদা করে নেওয়ার কথা ভাবে, তবে কিন্তু আইটিসির মধ্যে একটা প্রবল উৎসাহ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আসবেই এমন কোনো কথা নেই, কিন্তু আসতে পারে, এটা মাথায় রাখা দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে সিগারেট যে প্রোডাকশন করে আইটিসি, যে সিগারেট যে সেকশনটা, সিগারেট যে সেগমেন্টটা, সেটা হচ্ছে হাই আরওসি, হাই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। সেটা এই হাই আরওসি কিন্তু প্রায় 80-র কাছে। এই ধরনের হাই আরওসি কিন্তু আপনি অন্য কোনো কোম্পানিতে দেখতে পাবেন না, কেবল হয়তো হাতে গোনা কয়েকটা আপনার আইটি মানে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি বাদ দিয়ে। হ্যাঁ, অবশ্যই আরেকটা রয়েছে, সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। তার রিটার্ন অন ইকুইটি তো 100-র ওপর। আমি রিটার্ন ইকুইটির দিকে এই মুহূর্তে যাচ্ছি না, এখন আরওসির ওপর, আরওসিই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডের উপর কনসেন্ট্রেট করছি। সমস্যা আইটিসি যেটা হচ্ছে যে এই হাই আরওসি থেকে আইটিসি চেষ্টা করছে তার রেভিনিউটা বিভিন্ন স্মল আর আরওসি জেনারেটিং যে এইগুলো সেগমেন্টসগুলো, তাতে টাকা ঢালার। যেমন হচ্ছে এই এফএমসিজিটা কিন্তু লো আরওসিই, এগ্রি বিজনেসটা লো আরওসিই, হোটেলটা ভীষণ লো, মানে শুধু লো না, অত্যন্ত লো আরওসি। গত 5 বছরে আইটিসির সেগমেন্ট মানে হোটেল সেগমেন্ট মাত্র 2% অ্যাভারেজে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দিয়েছে, যেখানে সাধারণত অন্তত 10% আরওসি যদি কোনো কোম্পানি না হয় বা কোনো ব্যবসা না হয়, সেটাকে মোটেই ভালো ব্যবসা বলা যায় না। সুতরাং আইটিসির অন্যান্য সেগমেন্টে আরওসি বেটার থাকলে, যেরকম সিগারেটের ক্ষেত্রে বলেছি যেটা 80%, কিন্তু আরওসি এখানে তার হোটেল ব্যবসা তাকে কোনোভাবে ডুবিয়ে দিচ্ছে। পেপার বোর্ডসের কোনো সেই অর্থে পেপার বোর্ডস এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রেও তার ডিমান্ড অনেক কম। সুতরাং আর আইটিসি এখনও প্রাইমারিলি তার সিগারেট বিজনেসের ওপর ডিপেন্ড করা আছে। যতদিন না সে ইএসজি কমপ্লায়েন্ট হবে আইটিসি, ততদিন কিন্তু আইটিসির এই নির্দিষ্ট গণ্ডির মধ্যেই ঘোরাফেরা করবে। তবুও একটা জিনিস মাথায় রাখতেই হবে যে আইটিসি আফটার অল ইজ আ ক্যাশ কাউ। তার কাছে তার মানে লিটলি ডেট ফ্রি কোম্পানি। আইটিসি মানে তার একটা ক্যাশ রিচ ডেট ফ্রি কোম্পানি। তার বাজারে সেরকম কোনো ঋণ নেই, প্রচুর পরিমাণ তার টাকা রয়েছে ব্যাংকে, মানে অগাধ টাকার মালিক আইটিসি। এবং আইটিসির আরেকটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, আইটিসি প্রত্যেক বছর প্রায় এই বছরের হিসেবে 5.12% শুধু ডিভিডেন্ড দিয়েছে। এই ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে 5.75 টাকা, আগে দিয়েছিল 5 টাকা, অর্থাৎ 10.75 টাকা, মোটামুটি প্রায় 5.12 আজকের দিনের শেষে প্রায় 5.12% সে শুধু ডিভিডেন্ড দিচ্ছে। অর্থাৎ আইটিসি কিন্তু একটা ডিভিডেন্ড মানে একটা রিচ ডিভিডেন্ড গিভিং কোম্পানি। এটা হচ্ছে একটা সুবিধা আইটিসির। আর যে অ্যাডভান্টেজেসগুলো রয়েছে, দেখুন আইটিসির এই যে চারিদিকে তার নেটওয়ার্ক এবং তার যে সাপ্লাই চেন, সেটা দুরন্ত এক কথা। মানে আইটিসির সারা ভারতবর্ষ জুড়ে একটা দুরন্ত সাপ্লাই নেটওয়ার্ক রয়েছে। 2 নম্বর হচ্ছে তার পারপাসফুল ইনোভেশন রয়েছে, অর্থাৎ আইটিসি যখন মানুষের যা প্রয়োজন হয় সেটা ইনোভেট করার ক্ষমতা রয়েছে আইটিসির। 3 নম্বর হচ্ছে রোবাস্ট
প্রোডাক্ট পোর্টফোলিও, 100টা উপর পণ্যের রয়েছে যাদের চাহিদা বিপুল, কিন্তু এখানেও সেই একটি সমস্যা, এখানে মার্জিন খুব কম। যেমন আইটিসি আশীর্বাদ আটা, সে ইচ্ছা করলে আটার দাম বাড়াতে পারে না, সেই জন্য তার সেখানে প্রফিট মার্জিন কিন্তু তাকে খুব কম রাখতে হয়। এরকম বেশ কিছু প্রোডাক্টস রয়েছে যেখানে আইটিসি ইচ্ছা করলেই তার দাম বেশি করতে পারে না এবং কনজিউমারদের উপর চাপিয়ে দিতে পারে না, ফলে তার প্রোডাক্ট মিক্সটা তাকে খুব সতর্কভাবে ব্যালেন্স করে চলতে হয়। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আইটিসি তবে ভরসা হারানোর মতন কিছু হয়নি, কারণ আইটিসি আবার বলছি এটা হচ্ছে 15% ইজিলি 15% সিএজিআর জেনারেট করে, মানে ওভার এ পিরিয়ড অফ টাইম সে কিন্তু 15% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট দেখিয়ে আছে ওভার এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, 5 বছর নয়। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে যে এই কোম্পানি কিন্তু চিপেস্ট এফএমসিজি কোম্পানি, অর্থাৎ যতগুলো কোম্পানি রয়েছে তাদের যদি আপনি পিই রেশিও দেখেন, প্রাইস ইকুইটি রেশিও, খুব সোজা কথা হচ্ছে যে এটা থেকে খুব গ্রসলি বোঝা যায়, একটা লেম্যান্স টার্মে বোঝা যায় যে ভাই একটি কোম্পানির প্রফিটেবিলিটি কত বছরে ডাবল হবে, বা এই কোম্পানি কত বছরে তার মার্কেট ক্যাপিটাল ডাবল হতে পারে। এটা একটা সম্ভাব্য একটা বা খুব লেম্যান্স ল্যাঙ্গুয়েজে একটা বোঝার মতন ব্যাপার। সে আইটিসির আপনার পি রেশিও বর্তমানে 20 সামান্য নিচে চলছে, 19.97 চলছে। সেখানে অন্যান্য কোম্পানিগুলোর, অন্যান্য এফএমসিজি কোম্পানি যেমন রয়েছে হচ্ছে আপনার হিন্দুস্তান ইউনিলিভার, তার পি রেশিও 68, টাটা কনজিউমার প্রোডাক্টস তার পি হচ্ছে 68, মেরিকো তার পি 52, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস তার পি মানে প্রাইস আর্নিং রেশিও 50, নেসলেকে খুব এফএমসিজি ধরবো না, ওটাকে কনজিউমার ফুডস হিসাবে ধরা ভালো, কিন্তু এই যে এটা কোনো মানে স্ট্রেট জ্যাকেট বা কোনো ওয়াটার টাইট কম্পার্টমেন্টে কখনো আমরা রাখতে পাইনি, এইটাই এফএমসিজি বা এটাই ফুড কনজিউমার ফুডস। তাও নেসলেকে আমরা ধরে নিচ্ছি একটা উদাহরণ হিসেবে, যে নেসলের প্রাইস আর্নিং রেশিও কিন্তু 77, অর্থাৎ অন্যান্য কোম্পানির তুলনায় আইটিসি অবশ্যই আন্ডার ভ্যালুড। আইটিসির পক্ষে কথা বলার মতন কি রয়েছে, লো পিই, তার মানে তাদের কম্পিটিটার্সদের সঙ্গে বা তার পিয়ার্সদের সঙ্গে যদি আমি তুলনা করি 1। 2 নম্বর হচ্ছে এর রিটার্ন অন ইকুইটি 21-এর ওপর। আমরা সবসময় সেরকম কোম্পানি খুঁজি যার রিটার্ন অন ইকুইটি অবশ্যই 20-র ওপর হতে হবে। তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড প্রায় 30-এর কাছে, যেটা খুবই ভালো এক কথায় বলা যেতে পারে। এবং আমি যেটা বলছি যে এটা ভ্যালু আনলকিংয়ের জন্য বসে রয়েছে আইটিসি। যেদিন সে তার সিগারেট কোম্পানিকে আলাদা করে দেবে, সে আইটিসির তার কিন্তু ভ্যালু আনলকিংয়ের এক্সপেকটেশনে কিন্তু তার দাম বাড়ার সম্ভাবনা থাকছে বা থাকতে পারে। এবং মাথায় রাখতে হবে যে সিগারেট বিজনেস আলাদা হয়ে গেলেই যে সিগারেট বিজনেস পড়ে যাবে, এটা অত্যন্ত ভুল ধারণা। কারণ ভারতবর্ষে যতগুলো সিগারেট কোম্পানিজ রয়েছে তারা কিন্তু গত 2 যুগ ধরে, ওভার 20 বছরের ওপর তাদের কিন্তু হিউজ গ্রোথ হয়েছে। তাহলে কেবলমাত্র যদি আইটিসিকে এই অন্যান্য তার ব্যবসা থেকে আলাদা করে দেওয়া যায়, তার সিগারেট ব্যবসাকে, তাহলে আইটিসির মানে দামে বৃদ্ধি হওয়া বা তার ভ্যালু ইনক্রিজ করা বা তার প্রাইস মোমেন্টাম কিন্তু ইনক্রিজ করার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে। তাহলে আজকের এখানে অবধি শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে, ভালো লাগবে। যদি এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এর থেকে বেনিফিটেড হতে পারেন, উপকৃত হতে পারেন। এবং অবশ্যই লাইক করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন যদি এখনো অবধি না করে থাকেন। আমি আশা করব যে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন পরবর্তীকালে আরেকটি নতুন ভিডিও আনার জন্য, যেটা আপনাদের কাজে লাগবে। নমস্কার।